গুড মর্নিং এভরিওয়ান। আমি ডক্টর অম্লান ঘোষ। আমি কনসালটেন্ট ফিজিশিয়ান এবং ডায়াবেটোলজিস্ট, বর্তমানে আসানসোল জেলা হসপিটালের সাথে যুক্ত। আমি ডিএনবি স্টুডেন্টদের ওখানে পড়াইও। তো আমার যে মেইন প্র্যাকটিসিং বেস সেটা আসানসোলেই। আজকে এই প্রোগ্রামে আসার একটাই কারণ, সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে ভারতবর্ষে প্রেশার এবং সুগার দুটোই মহামারীর আকার ধারণ করেছে। তো সেই সম্পর্কে আপনাদের কিছু তথ্য নিয়ে অবহিত করা এবং যাতে আপনাদের কিছু সুবিধা হয়, কিছু ইনফরমেশন আমি শেয়ার করতে পারি, সেজন্যই আসা। তো প্রথম কথা একটা বলবো যে ব্লাড প্রেশার নিয়ে আপনারা সবাই জানেন যে ভারতবর্ষে প্রায় অলমোস্ট 1/3 পপুলেশন ইজ ইনভলভড। 1/3 মানুষ প্রেশারে আক্রান্ত। কিন্তু আমরা যারা প্রেশার রোগী, তাদের মধ্যে হার্ডলি 10 থেকে 15% রোগী অ্যাডিকুয়েট ব্লাড প্রেশার কন্ট্রোল করতে পারি। বাকিদের কিন্তু ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকে না, সেটা জানা কারণে হোক বা অজানা কারণে হোক। এবং অনেক শতাংশ মানুষ আছেন যাদের ব্লাড প্রেশার থাকা সত্ত্বেও আমরা ডায়াগনোজ করতে পারি না, তাদের নিজস্ব অ্যাওয়ারনেসের অভাবের জন্য, সচেতনতার অভাবের জন্য। এবং অনেক সময় এরকম হয় যে হেলথ কেয়ার ফ্যাসিলিটিস ওদের কাছাকাছি এতটা অ্যাভেলেবিলিটি নেই, বা যে হেলথ কেয়ার ফ্যাসিলিটিতে ওনারা রেগুলার আসেন না, সেই কারণেও হয়। তো প্রেশারের ব্যাপারে, প্রেশার জিনিসটা এত কেন ইম্পর্টেন্ট আমাদের কাছে, এবং আমরা কেন এত এমফেসিস দিই যে ব্লাড প্রেশার নিয়ে একটা মানুষ এলেন তাদেরকে আমরা প্রচন্ড গুরুত্ব দিই এবং প্রত্যেক মাসে মাসে কেন ফলো আপ করতে বলি? কারণ হচ্ছে প্রেশার এমন একটা রোগ যেখান থেকে টার্গেট অর্গান ড্যামেজ হয়। টার্গেট অর্গান ড্যামেজ কথাটার মানে কি? টার্গেট অর্গান ড্যামেজের অর্থ হলো যে প্রেশার যদি আপনি কন্ট্রোল না করেন, তাহলে প্রেশার থেকে বডির সবগুলো সিস্টেম ইনভলভ হতে পারে। আপনি ওপর থেকে যদি শুরু করেন মাথায়, আপনার স্ট্রোক হতে পারে, ব্লিডিং হয় মেনলি। ব্লাড প্রেশার যদি খুব হাই থাকে আমরা ওটাকে বলি হাইপারটেনসিভ ইমার্জেন্সি, সেক্ষেত্রে মাথার মধ্যে ব্লিডিং হতে পারে। চোখের মধ্যে অনেক সময় ব্লিডিং হতে পারে, রেটিনাল হেমারেজ অনেক সময় হয়। তারপরে আপনার হচ্ছে হার্টের সাইজ অনেক সময় বেড়ে যায়। অনেক দিন ধরে লং স্ট্যান্ডিং আনকন্ট্রোল যদি হাইপারটেনসিভ পেশেন্ট হয়, তাদের ক্ষেত্রে কিন্তু হার্টের সাইজটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিডনি খারাপ হওয়ার সম্ভাবনা থাকে, এবং পেচ্ছাপে প্রোটিন যাওয়া শুরু হতে পারে। এবং যেটা সমস্যা হয় সেটা হচ্ছে পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ বলি, যেগুলো আমাদের হাত পায়ে, যেগুলো সমস্ত পেরিফেরিতে যে সমস্ত ভেসেলস গুলো থাকে, ব্লাড ভেসেল গুলো, তাতে আথেরোস্ক্লেরোসিস হতে পারে। এবং সেইগুলো থেকে পরবর্তী ক্ষেত্রে পার্মানেন্ট একটা ড্যামেজ হওয়ার চান্স থাকে। এইবারে একটা কথায় আসা যাক, সেটা হচ্ছে যে ব্লাড প্রেশার কাদের চেক করানো উচিত। ব্লাড প্রেশার আমরা বলি ছোট বয়স থেকেই একদম চেক করানো উচিত। পেডিয়াট্রিশিয়ানের কাছে যারা যান ওনারাও ব্লাড প্রেশার চেক করেন। 12 বছরের উপরে যারা বাচ্চা আমরা যারা ডিল করি, তাদের ক্ষেত্রেও ব্লাড প্রেশার চেক করানো উচিত। কেন চেক করানো উচিত? তার কারণ একটাই, সেটা হচ্ছে হাইপারটেনশন ইন ইয়াং বলে একটা টার্মিনোলজি আছে আমাদের। 35 বছরের নিচে যদি কোনো পপুলেশন আমাদের কাছে আসে, তাদের যদি ব্লাড প্রেশার হাই পাওয়া যায়, তাহলে আমরা একটা কি নেগলেক্ট করব? তাদের ক্ষেত্রে এমফাসিস দেওয়াটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, গুরুত্ব দেওয়াটা খুব জরুরি। এই কারণে জরুরি, তার কারণ হচ্ছে যে আপনি ধরুন একটা কম বয়সী বাচ্চার হাইপারটেনশন ধরা পড়লো, আর একজন বয়স্ক মানুষের হাইপারটেনশন ধরা পড়েছে। বয়স্ক মানুষের হাইপারটেনশন যেটা, সেটা বিভিন্ন কারণে হতে পারে। বয়স বাড়ার সাথে সাথে আপনার হচ্ছে যে যেগুলো আর্টারি বা ধমনী আছে সেগুলো স্টিফ হয়ে যায়, এবং তার কারণে ব্লাড প্রেশার বাড়তে পারে। ফ্যামিলিয়াল হিস্ট্রি থাকতে পারে, অন্য সারাউন্ডিংস ফ্যাক্টর থাকতে পারে যেগুলো থেকে আপনার হতে পারে। যেমন ধরুন প্রেশার, সুগার আছে, লং স্ট্যান্ডিং ডায়াবেটিক পেশেন্ট যাদের পরবর্তী ক্ষেত্রে কিডনি ইনভলভমেন্ট হয়েছে, তার জন্য প্রেশার বাড়তে পারে, এবং অন্যান্য সমস্যা হতে পারে। কিন্তু যদি আপনার কম বয়সে একটা মানুষ প্রেশার নিয়ে আসে, তাহলে তার ক্ষেত্রে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে ওটা কিন্তু ড্রিডেড হতে পারে, ওটা অন্য কোনো রোগের সূচকও হতে পারে। মেইনলি যেটা হয় কম বয়সী পেশেন্টদের ক্ষেত্রে, কোনো এন্ডোক্রিন প্রবলেম হয়, থাইরয়েডের কোনো সমস্যা বা অন্যান্য কোনো হরমোনজনিত সমস্যা, কর্টিজল, গ্রোথ হরমোন এবং অন্যান্য যে সমস্ত হরমোনাল প্রবলেম আছে, সেগুলো থেকেও আপনার হাইপারটেনশন হতে পারে। আর সেকেন্ড যেটা হচ্ছে কিডনি ইনভলভমেন্টের জন্য হতে পারে, রেনাল ইম্পেয়ারমেন্ট। তো এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। সেই জন্য কম বয়সী ছেলে মেয়েদের যদি কোনো সময় প্রেশার বাড়া পাওয়া যায়, তাহলে কিন্তু একদমই ছেড়ে দেওয়া উচিত না। তার কারণটা কিন্তু আপনাকে সঙ্গে সঙ্গে ডায়াগনোজ করতে হবে, যে কি কারণে হয়েছে। ওটাকে আমরা বলি সেকেন্ডারি হাইপারটেনশন, এবং সেটাকে অ্যাডিকুয়েট ট্রিট করতে হবে। এবং রোগটাকে ট্রিটমেন্ট করলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্লাড প্রেশার কন্ট্রোল করা সম্ভব, এবং অন্যান্য অনেক বড় সমস্যা থেকে বাঁচানো সম্ভব। এইবারে আসা যাক যে আমরা কি কি সিম্পল টিপস ইউজ করতে পারি, যেগুলো সাহায্যে আপনারা ব্লাড প্রেশার কন্ট্রোল করতে পারবেন। আমি 5-6টা জিনিস বলবো, 5-6টা মেজার্স বলবো, যেগুলো আপনি যদি ঠিক মতো করে ফলো করেন, আপনারা অনেকেই অবহিত আছেন যারা ব্লাড প্রেশারের মেডিসিন রেগুলার নেন, তাদের ক্ষেত্রেও বেনিফিশিয়াল হবে, যারা নেন না তাদের ক্ষেত্রেও বেনিফিশিয়াল হবে। যারা নেন না তাদের ক্ষেত্রে এই কারণে বললাম, কারণ হচ্ছে আজকে আপনার হাইপারটেনশন নেই, কালকে কিন্তু হাইপারটেনশন আসতে পারে, প্রেশার আসতে পারে। তো সেক্ষেত্রে আপনার
একটা জিনিস আর একটা কথা আমি ছোট্ট বলে নিই, সেটা হচ্ছে আমার মনে হয় যে ভারতবর্ষের মতো এরকম একটা এন্ডেমিক কান্ট্রিতে, হাইপারটেনশন যেখানে এন্ডেমিক, সেখানে ব্লাড প্রেশার মনিটর প্রত্যেক মানুষের ঘরে থাকা উচিত। এবং ব্লাড প্রেশার মনিটরিং আগে যেরকম আপনাদের ছিল স্পিগমোম্যানোমিটার, ওই মার্কারি স্পিগমোম্যানোমিটার, এখন ওটা অবসোলেট হয়ে গিয়ে আমরা অসিলেটরি যে স্পিগমোম্যানোমিটার ওগুলোই চেম্বারে ইউজ করে থাকি। আরেকটা যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে আপনার ডিজিটাল ব্লাড প্রেশার। ডিজিটালটাও এখন অথেন্টিকেটেড। আপনারা জানেন লাস্ট যেটা ইউরোপিয়ান অ্যাসোসিয়েশনের গাইডলাইন্স এসেছিল তাতে বলা হয়েছে যে, ইউরোপিয়ান হাইপারটেনসিভ অ্যাসোসিয়েশনের গাইডলাইন, তাতে ক্লিয়ারলি বলা হয়েছে যে আপনারা ইউজ করতে পারেন এবং কিভাবে ইউজ করতে পারেন সেটাও বলা হয়েছে। মেজরিটি আপনারা ব্লাড প্রেশার ওই অসিলোমেট্রিতে মনিটর করতে পারবেন না, তাদের জন্য একটা ছোট্ট কথা বলার, সেটা হচ্ছে আপনার কাছে যদি বিপি মনিটর আসে, যেটা হচ্ছে আপনারা অনলাইনে কিনুন বা কোনো শপ থেকে কিনলেন ডিজিটাল বিপি মনিটর, তাতে কি করে বিপিটা মনিটর করবেন? তাতে মনিটর করার একটাই ব্যাপার হচ্ছে যে, আপনি যখনই মনিটর করবেন 3টে সেট অফ রিডিংস নিন, এবং 3 সেট রিডিং নিয়ে প্রথম সেট অফ রিডিংসটাকে ডিসকার্ড করুন। তারপরে দুটো রিডিংস এর আপনারা অ্যাভারেজ ভ্যালু নিন। তো সেক্ষেত্রে কিন্তু বেটার একটা মোটামুটি একটা কাছাকাছি রেজাল্ট পৌঁছানো যায়। তো সেই ব্লাড প্রেশারটা মনিটর করে আপনি লিখে রাখলেন 12 আওয়ার্স একটা চার্ট করে, হয়তো মর্নিং 8টার সময়, ইভিনিং 8টার সময়, মর্নিং 7টার সময়, ইভিনিং 7টার সময়। তো এরকম করে আপনাকে একটা চার্ট বানাতে হবে। সেই চার্টটা আপনি ডক্টরকে যদি শো করেন, ওনাদের ক্ষেত্রে কিন্তু খুব বেনিফিশিয়াল হয়, তো আপনি নিজেও বুঝতে পারবেন যে আপনার ব্লাড প্রেশার কিরকম থাকছে না থাকছে। এইবারে আসা যাক, যেটা বলছিলাম যে কি কি লাইফস্টাইল মডিফিকেশন আমরা করতে পারি যাতে আপনাদের বেনিফিট হবে। প্রথম কথা বলা সেটা হচ্ছে যে, আপনারা জানেন মেডিটেশন বা প্রাণায়াম। তো এর থেকে যেটা হয় সেটা হচ্ছে মেন্টাল পিস। এবং দেখা গেছে এটা প্রুভেন যে মেডিটেশন এবং প্রাণায়াম যারা রেগুলারলি করে, তাদের ক্ষেত্রে কিন্তু ব্লাড প্রেশার প্রায় 10 থেকে 15 মিলিমিটার মার্কারি পর্যন্ত কমানো সম্ভব রেগুলার বেসিসে করে। এবার কথা হচ্ছে, সব মেডিটেশন প্রাণায়াম কি করা সম্ভব? না। আপনার কাছে মেডিটেশন বা প্রাণায়ামের যারা ট্রেনার আছে, মেডিটেশন তো করতেই পারেন, কিন্তু প্রাণায়াম যদি আপনি করতে চান বা যোগা কি, এগুলো কোনটা করা যাবে কোনটা করা যাবে না, সেগুলো কিন্তু স্পেসিফিক ট্রেনারের কাছে আপনারা যেতে পারেন। আজকে ওইটা নিয়ে বলার এতটা সময় হবে না, না হলে 2-4টা কথা আমি বলতে পারতাম। সেকেন্ড যেটা বলার সেটা হচ্ছে যে আপনার রেগুলার এক্সারসাইজ। এখন যতগুলো আপনার হাইপারটেনসিভ অ্যাসোসিয়েশন, সবগুলোতে ক্লিয়ার কাট গাইডলাইন আছে যে আপনাকে সপ্তাহে কম করে 150 মিনিট এক্সারসাইজ করতে হবে। সেটা আপনার 30 মিনিটস করে সপ্তাহে আপনি 5 দিন করতে পারেন, 2 দিন গ্যাপ নিতে পারেন, 25 মিনিট করে 6 দিন করতে পারেন, সপ্তাহে 1 দিন গ্যাপ নিতে পারেন। কিন্তু আপনাকে রেগুলার এক্সারসাইজ করতে হবে, ব্রিস্ক এক্সারসাইজ। ওয়াকিং হচ্ছে বেস্ট অপশন। ব্রিস্ক ওয়াকিং আপনি করলেন, ওয়াকিং করে আপনি হচ্ছে মোটামুটি ঘাম যেন ঝরে, আমরা বলি মডারেট ইন্টেন্সিটি এক্সারসাইজ করতে। বা আপনারা যারা ট্রেডমিল ইউজ করেন তারা ট্রেডমিলও ইউজ করতে পারেন, কিন্তু এক্সারসাইজ ইজ ম্যান্ডেটরি। আচ্ছা, 3 নাম্বার যেটা হচ্ছে যে, সেটা হচ্ছে যে আপনার ডায়েট। ডায়েট ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। ডায়েটে আপনারা জানেন অনেক দিন থেকে অনেক রিসার্চ চলছে, অনেক স্টাডি চলছে এই হাইপারটেনশনের ব্যাপারে। তো ড্যাশ ডায়েট বলে একটা কথা আছে, ডায়েটারি অ্যাপ্রোচ, ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপারটেনশন। তো সেই ড্যাশ ডায়েটে আমরা কতগুলো প্রিন্সিপালস আমরা যেগুলো বেরিয়ে এসছে, সেটা হচ্ছে যে লো সোডিয়াম ডায়েট। লো সোডিয়াম মানেটা কি? একজন মানুষ, সুস্থ স্বাভাবিক মানুষ, তো উনি প্রতিদিন 5 গ্রাম পর্যন্ত সোডিয়াম ক্লোরাইড নিতে পারেন, যেটা নর্মাল সল্ট, যেটা টেবল সল্ট হয়, 5 গ্রাম পর্যন্ত। আর আপনি যদি সোডিয়ামের হিসেব করেন তাহলে 2 গ্রাম পর্যন্ত সোডিয়াম নিতে পারেন। এবার এই হিসেবটা করা খুব ডিফিকাল্ট। তো আজকালে আপনার আপনার ডায়েটিশিয়ানের কাছে যদি যান, ওনারা আপনাদেরকে স্পুনের অ্যাডভাইস দেন। আমরা যেটা ছোট্টভাবে বলি সেটা হচ্ছে যে, একটা গ্যাসের ক্যাপসুলের যতটা সাইজ, তাতে যতটা লবণ ধরে ওইটুকু লবণ সারাদিনে আপনি খেতে পারেন। অ্যাডেড সল্ট হিসাবে ওইটুকু ইউজ করতে পারেন, এর বেশি আপনি অ্যাডেড সল্ট ইউজ করতে পারবেন না। আর রান্নাতে যতটা কম পরিমাণ সল্ট ইউজ করা যায় ততটা ভালো। আচ্ছা, সেকেন্ড যেটা বলার সেটা হচ্ছে হাই পটাশিয়াম ডায়েট। হাই পটাশিয়াম ডায়েট এই কারণে, সেটা হচ্ছে হাই পটাশিয়ামে দেখা গেছে যাদের ক্ষেত্রে পটাশিয়াম লেভেলটা একটা অপটিমাল লেভেলে থাকে, 4.5 to 5 রেঞ্জে থাকে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে ব্লাড প্রেশারটা অ্যাডিকুয়েটলি কন্ট্রোলে হেল্প করে। কিন্তু এবার প্রবলেম হচ্ছে, ধরুন কোনো কিডনি পেশেন্ট আছে, সে কি হাই পটাশিয়াম ডায়েট নিতে পারবে? না। কিডনি পেশেন্টের ক্ষেত্রে হাই পটাশিয়াম ডায়েট নিতে পারবে না। তো যারা, আপনাদের কিডনির কোনো প্রবলেম নেই, তাদের ক্ষেত্রে হাই পটাশিয়াম ডায়েট নিতে পারেন। এবার হাই পটাশিয়াম কোথায় পাওয়া যায়? ইউজুয়ালি ফ্রুটস এর মধ্যে পাওয়া যায়, যেমন ধরুন অ্যাভোকাডো একটা ফ্রুট, যদি একটু কস্টলি কিন্তু পটাশিয়াম খুব থাকে। কলার মধ্যে পটাশিয়াম খুব বেশি পরিমাণে থাকে। এবং অন্যান্য যেগুলো সাইট্রাস ফ্রুট, তার মধ্যেও পটাশিয়াম কিন্তু বেশ অ্যাডিকুয়েট পরিমাণে থাকে। তো আপনারা হাই পটাশিয়াম ডায়েট নিলে বেনিফিটেড হবেন। যেটা ড্যাশ ডায়েটের যা প্রিন্সিপাল, সেইটা নিয়ে আমি একটু ডিসকাস করছি। তাহলে প্রথমে হলো সল্ট রেস্ট্রিকশন, সেকেন্ড হচ্ছে আপনার হাই পটাশিয়াম ডায়েট। থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার সিজেশন, কমপ্লিট সিজেশন অফ স্মোকিং। কমপ্লিট সিজেশন অফ স্মোকিং মানে, স্মোকিং যদি করে একটা মানুষ, তাহলে দেখা গেছে যে ওর কিন্তু সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বেড়ে যায় এবং তার কারণে ভ্যাসোকনস্ট্রিকশন হয়, তারপরে ব্লাড প্রেশার বাড়ে। স্মোকিং যদি সিজ করা যায় তাহলে লক্ষ্য করা গেছে প্রায় অলমোস্ট
10 থেকে 15 মিলিমিটার মার্কারি পর্যন্ত ব্লাড প্রেশার কমানো সম্ভব যদি কমপ্লিটলি সিজ করা যায়। এবং অ্যালকোহল কনজাম্পশনের ব্যাপারেও একটা গাইডলাইন এসেছে, সেটা হচ্ছে যে মডারেট অ্যালকোহল কনজাম্পশন করতে পারেন যারা রেগুলার করছেন, আর যারা করছেন না বা যারা ছেড়ে দিতে পারবেন, সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে ইউ শুড স্টপ কনজিউমিং অ্যালকোহল, একদম বন্ধ করে দিন। আদারওয়াইজ হচ্ছে একদম কম পরিমাণে অ্যালকোহল নিন, 1 পেক এ ডে, যেটা গাইডলাইন আছে লাস্ট ডায়াবেটিক হাইপারটেনসিভ অ্যাসোসিয়েশনের যেটা গাইডলাইন। নাম্বার 4 হচ্ছে যে ফাইবার রিচ ফ্রুটস। বেশিরভাগ ফ্রুটসেই আপনার কিন্তু ফাইবার প্রচুর পরিমাণে থাকে, এবং ফ্রুটসে যেটা থাকে সেটা হচ্ছে যে আপনার অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তো অ্যান্টিঅক্সিডেন্ট, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এগুলো কিন্তু ফ্রুটস এর মধ্যে প্রচুর পরিমাণে থাকে। তো সেই জন্য আপনি যদি বেশি পরিমাণে ভেজিটেবলস এবং ফ্রুটস নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্লাড প্রেশার কন্ট্রোলে অনেকটা হেল্প করবে। আরেকটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণটা আপনাকে কমাতে হবে। যে সমস্ত মিল্ক প্রোডাক্টে স্যাচুরেটেড ফ্যাট কম থাকে, যেমন ধরুন আপনি টোন মিল্ক নিলেন, এগুলোতে কিন্তু ব্লাড প্রেশার কন্ট্রোলে হেল্প করে। কিন্তু ওই যে একই কথা বললাম, যদি আপনি বেশি পরিমাণ ধরুন পনির নিলেন বা ছানা নিলেন, যদি আপনার কিডনির প্রবলেম থাকে তাহলে সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। আদারওয়াইজ কিন্তু সেরকম কোনো রেস্ট্রিকশন নেই। আপনি যদি স্যাচুরেটেড ফ্যাট যদি কম পরিমাণে নেন, তাহলে কিন্তু অনেক আপনার হেল্প হবে। আর নাম্বার 5 যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে ওই যেটা বললাম, ফাইবার ইনটেকটা আপনাকে বাড়াতে হবে, ফাইবার কনজাম্পশনটা বাড়াতে হবে। এরপরে যেটা বলা সেটা হচ্ছে যে আপনারা জানেন আমরা এখন প্রচন্ড স্ট্রেসফুল লাইফ লিড করি। যত আপনার আহ, দিনের পর দিন যত মোবাইল এবং অন্যান্য যে সমস্ত ডিভাইস গুলো, ইলেকট্রনিক ডিভাইস যত বেশি বেড়েছে, তাতে কিন্তু মানুষের রাত জাগাও বেড়েছে, এবং আমরা অনেক বেশি মানে ওটার সাথে ইনক্লাইন্ড হয়ে যাচ্ছে। তো এর ফলে কিন্তু যেগুলো স্ট্রেস হরমোন গুলো, সেগুলোর পরিমাণ অনেক বাড়ছে বডির মধ্যে। এবং রাত্রেবেলা যদি যে সমস্ত মানুষের ডিপ স্লিপ হয়, তাদের ক্ষেত্রে কিছুগুলো আপনার এন্ডোক্রিন হরমোন সিক্রেটেড হয়, যেগুলো থেকে কিন্তু আপনার ব্লাড প্রেশার কন্ট্রোলে হেল্প করে। সেইগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে, এগুলো আস্তে আস্তে আমাদের সোসাইটিতে কিন্তু কমে যাচ্ছে। কারণ কি না, আমরা কেউই ডিপ স্লিপে অভ্যস্ত হচ্ছি না। তো সবাই 4 ঘন্টা 5 ঘন্টা ঘুম হচ্ছে, র্যাট রেস চলছে। তো সেক্ষেত্রে যদি দেখা যায় যে আপনারা দিনে যদি 8 ঘন্টা একটা শান্তিতে ঘুমোতে পারেন বা ঠিক মতো যদি স্লিপ নিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের কিন্তু অনেক হেল্প হয়। এই জন্য দেখবেন আমরা যারা ইনিশিয়ালি, যাদের ক্ষেত্রে হাইপারটেনশন ধরা পড়ে, তাদের ক্ষেত্রে আমরা একটা ছোটখাটো স্লিপিং পিলস দিই, যাদের ক্ষেত্রে দেখা যায় যে ইনসোমনিয়া একটা বড় কমপ্লেক্স। কারণ দেখা গেছে ঠিকঠাক মতো ঘুমোলে 10 থেকে 15 মিনিট পর্যন্ত আপনার কিন্তু 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত কিন্তু ব্লাড প্রেশার কমতে পারে। তো এই হলো লাইফস্টাইল মডিফিকেশন, আপনারা কি কি করবেন না করবেন সেইটা নিয়ে। আরেকটা যেটা মেন কথা বলা, সেটা হচ্ছে যে আপনারা জানেন এখন হচ্ছে ওবেসিটি একটা মহামারী। ওবেসিটি, তো ওয়েট রিডাকশন কিন্তু একটা বিশাল বড় পার্ট। এবার ওয়েট রিডাকশন কি করে করবেন কি করে করবেন না, সবচেয়ে বেশি ব্যাপার হচ্ছে আমাদের যেটা খাদ্যাভ্যাস, সেই খাদ্যাভ্যাসটা চেঞ্জ করতে হবে। তিনটে মেল নিতে হবে, একটা ব্রেকফাস্ট, একটা লাঞ্চ, একটা ডিনার, আর তার মাঝে ছোট ছোট স্ন্যাক্স নিতে হবে। আর চেষ্টা করতে হবে অয়েলি ফুডস অ্যাভয়েড করা, ফাস্ট ফুডস একদম, জাঙ্ক ফুডস একদম অ্যাভয়েড করা। মিলের স্পেসিংটা কমান। ইন্টারমিটেন্ট ফাস্টিং এর একটা দেখা গেছিল, কিন্তু খুব একটা প্রুভেন রোল নেই কিন্তু। আমরা এখনো দেখেছি যে ইন্টারমিটেন্ট ফাস্টিং এর খুব একটা কিন্তু ওয়েট রিডাকশনে প্রুভেন রোল নেই, ইভেন ডায়াবেটিক কন্ট্রোলে খুব একটা প্রুভেন রোল নেই। সেই জন্য আমরা অ্যাডভোকেট করি যে আপনারা রেগুলার এক্সারসাইজ করুন, আর খাওয়া দাওয়াটা যেন কন্ট্রোলের মধ্যে রাখেন। এইবারে কথা হলো যে কোলেস্টেরল, আমি যে ডায়েট প্যাটার্নটা বললাম, এটা কোলেস্টেরল ইনক্লুড করেই বলেছি। এই কারণে বলেছি, কারণ হচ্ছে যে আমাদের এখানে যেটা খাদ্যাভ্যাস, সেই খাদ্যাভ্যাসে কিন্তু আপনার কোলেস্টেরল লেভেল বেড়ে যাওয়ার চান্স খুব বেশি থাকে। তো অয়েল কনজাম্পশন আমরা যেটা মোটামুটি হিসাব বলি, সেটা হচ্ছে যে একটা মানুষ সারাদিনে মোটামুটি ধরুন 15 ml এর মধ্যে যদি অয়েল কনজিউম করে, সে কি ধরনের তেল সেটা বড় কথা নয়, মানে মোটামুটি মাসে একজন মানুষ, প্রাপ্তবয়স্ক মানুষ, 500 ml এর নিচে যদি তেল কনজিউম করে, তাহলে কিন্তু তার ক্ষেত্রে দেখা যায় যে আপনার কোলেস্টেরল লেভেল মোটামুটি একটা কন্ট্রোলের মধ্যে থাকে, বিশেষত ট্রাইগ্লিসারাইড লেভেলটা। এবার হচ্ছে যে আপনার রেড মিট কমপ্লিটলি অ্যাভয়েড করতে হবে। খাসি মাংস, গোশ, এগুলো একদম চলবে না। বাকি যেটা হচ্ছে, সেটা হচ্ছে আপনারা মাছ বেশি পরিমাণে খান, ফিশ। ফিশ খেলে কি হবে, ফিশের ক্ষেত্রে দেখা যায় যে আপনার অ্যান্টি অক্সিডেন্ট প্রচুর পরিমাণে থাকে ফিশের মধ্যে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। তো ফিশ থেকে দেখা যায় যে এলডিএল কোলেস্টেরল যেটা, সেটা কমাতে সহায়তা করে, আর ট্রাইগ্লিসারাইড বাড়াতে সহায়তা করে। কিন্তু তা বলে বড় ফিশ না। আমরা বলি যে সাধারণত 1 কেজির নিচে যে কোনো মাছ, ছোট মাছ আপনারা নিতে পারেন, চারা পোনা মাছ, কুচো মাছ আপনারা রেগুলার বেসিসে খান, তাতে কিন্তু বেনিফিট হবে। এবার ডিমের কথা, তাহলে কি ডিম একটা মানুষ খেতে পারবে না পারবে না? যাদের ধরুন কোলেস্ট্রল আছে, ডিম অবশ্যই খেতে পারবে। কিন্তু ডিমের যেটা হচ্ছে, আপনি যদি খেতে চান সারাদিনে একটা পুরো ডিম খান, ডিমের কুসুম শুদ্ধ খান, তাতে খুব একটা ক্ষতি নেই। কিন্তু একটার বেশি যারা ডিম খাবেন, যাদের হাই প্রোটিন রিকোয়ারমেন্ট আছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা বলি যে একটা ডিম পুরো গোটা খান, বাকি ডিমগুলো ডিমের কুসুম ছাড়িয়ে শুধু সাদা অংশটা নিন, তাতে কিন্তু আপনাদের বেনিফিট হবে। এবার কথা হলো যে কোলেস্টেরল লেভেল আপনারা জানেন এখন সবাই মোটামুটি অভ্যস্ত হয়ে গেছেন, রিপোর্টে থাকে অনেক কিছু, টোটাল কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এলডিএল। তো এইগুলো কতটা লেভেলে থাকা উচিত?
তো ট্রাইগ্লিসারাইডের যেটা লেভেল, সেটা হচ্ছে যে ইউজুয়ালি 150-র নিচে থাকা উচিত, 150 থেকে 200-র মধ্যে। তাহলে কি আমরা 150 পেরিয়ে গেলে ট্রিটমেন্ট শুরু করে দেবো? ধরুন কারো 200 নিয়ে এসছে, তার কি ওষুধ শুরু করবো? ট্রাইগ্লিসারাইড ইউজুয়ালি আমরা 400-র উপরে ট্রিট করি। ফিনোফিব্রেট বলে একটা গ্রুপের ওষুধ আছে, যেটা কিন্তু ট্রাইগ্লিসারাইড কন্ট্রোলে হেল্প করে। এবার আমরা বলি ডায়েটারি মডিফিকেশন করতে, এক্সারসাইজ করতে, তাতে কিন্তু আপনার ট্রাইগ্লিসারাইডটা অনেকটা কন্ট্রোল। এলডিএল কোলেস্টেরল আপনি ডায়েটারি মডিফিকেশন করে কমাতে পারবেন না। এবার এলডিএল এর টার্গেট ভ্যালু কত? যাদের ক্ষেত্রে কোনো কিছু কোমরবিডিটি আছে, ধরুন আপনার সুগার আছে, প্রেশার আছে, তাহলে কিন্তু আমরা এখন যা গাইডলাইন এসছে তাতে 70-এর নিচে, less than 70 যতটা আপনি কমাতে পারেন, এবং তার জন্য অবশ্যই ওষুধ নিতে হবে আপনাকে। আর যাদের এমনি ধরুন কোমরবিডিটি নেই, তাদের ক্ষেত্রে বলা হয় 100-এর নিচে থাকলে বেটার। কারোর ধরুন ফ্যামিলি হিস্ট্রি আছে, হাইপারটেনসিভ হার্ট ডিজিজের হিস্ট্রি আছে, বা অন্যান্য হার্টের প্রবলেম আছে, অন্যান্য কোনো প্রবলেম আছে, সেক্ষেত্রেও কিন্তু কোলেস্টেরল লেভেলটাকে আপনাকে টার্গেটের মধ্যে রাখাটাই বাঞ্ছনীয়, 70-এর নিচে রাখাটাই বাঞ্ছনীয়।